আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন শুভেন্দু অধিকারীর দুটো বক্তব্য। গতকাল শুভেন্দু অধিকারীর দুটো বক্তব্য সোশ্যাল মিডিয়া এবং পশ্চিমবাংলার রাজনীতি উত্তাল হয়ে গেছে। গতকাল শুভেন্দু অধিকারী রিপাবলিক টিভির একটি অনুষ্ঠানে গিয়ে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সেখান থেকে সরাসরি যারা সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলছে কোনো এফআইআর না, কোনো ওয়ারেন্ট না, একদম ডাইরেক্ট 1 বছরের জন্য ভেতরে গ্যারেজ করে দেবে। মানে মুখের ভাষাটা শুনলে বোঝা যায়, মানে সন্দেহ জাগে যে তিনি মুখ্যমন্ত্রী না তিনি গুন্ডা, এটা পাতি গুন্ডা মস্তান। ভাষা শুনলে এটা গণতান্ত্রিক দেশ ভাই, এখানে তুমি কারো সমালোচনার মুখে তুমি সমালোচনা করো পাল্টা, কিন্তু তুমি একদম সমালোচনা করছে বলে তাকে তুমি ধরে গৃহবন্দী করে দেবে, তাকে জেলে পুরে দেবে, 1 বছর বিনা বিচারে রেখে দেবে, ওয়ারেন্ট এফআইআর অভিযোগ কোনো প্রয়োজন নেই। এটা কি দাদাগিরি চলছে, মগের মুল্লুক চলছে? মানে ক্ষমতা পেয়ে নিজেকে, মানে কি বলে জানো, একটা সাপের 5 পা না কি একটা বলে, দেখে ফেলেছেন। এটা গণতন্ত্র, ক্ষমতার দম্ভ এর আগে 34 বছর আমরা দেখেছি। ক্ষমতার দম্ভ আমরা হিটলারকেও দেখেছি, ক্ষমতার দম্ভ আমরা কংগ্রেসকেও দেখেছি, তৃণমূলকেও দেখেছি। আর বিজেপি কি ভাবছে পশ্চিমবাংলায় এসে ক্ষমতায় চুরি করে চিটিংবাজি করে ক্ষমতায় এসে এমনি রাতারাতি বিশাল কিছু করে ফেলবে, মানে যা ইচ্ছে তাই করবে। মানে দেশের সংবিধান, গণতন্ত্র, আইন কিছু নেই। মানে তারা যেটা বলবে সেটাই আইন, সেটাই গণতন্ত্র। মানে যেটা হুমকি হামকা দেওয়া এটাই নিয়ম। মানে বিচার ব্যবস্থার বলে কিছু নেই। তো যাই হোক, আজকের টপিক এটা নেই। কি বলেছে শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে, এবং পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যারা আমরা সমালোচনা করি সরকারের, তাদের মানে তাদের সম্পর্কে কি বলেছে, আপনাদের আমি পুরো বিষয়টা তুলে ধরবো। এবার প্রত্যেককে অনুরোধ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আসি মূল জায়গায়, কি বলেছে শুভেন্দু অধিকারী আপনাদের আগে শুনিয়ে দিই তার বক্তব্য কি ছিল। মমতা ব্যানার্জিকে বলছেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন, ঠাকুর আপনি বিকালবেলা আপনাকে রাস্তায় বেরোতে হবে না, আপনাকে রাস্তায় বেরোতে হবে না, রাস্তায় আপনি যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। মানে একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন যে আপনি যাতে রাস্তায় না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। কেন? তিনি ক্রিমিনাল, তিনি আপনার মতো 31টা খুনের আসামি। আপনার নামে তো, শুভেন্দুর নামে আপনারা গুগল করুন, প্রায় 31-32খানা ক্রিমিনাল কেস রয়েছে। ওপেন টাকা নিতে দেখা গেছে, মমতাকে তো কোথাও টাকা নিতে দেখা যায়নি। তার বিরুদ্ধে তো খুনের মামলা নেই, তার বিরুদ্ধে এত দুর্নীতির মামলা নেই, কিন্তু শুভেন্দুর বিরুদ্ধে সবই আছে। অর্থাৎ নিজের চুরি, দুর্নীতি, নিজের অপরাধগুলো ঢাকার জন্য গলার মানে স্বরটাকে এত বেশি চিৎকার করতে হবে যাতে বাকিরা চুপ চুপ হয়ে যায়, তাই তো? দেখুন, এটা গণতান্ত্রিক দেশ, এখানে আপনি, এটা রাজতন্ত্র নয় যে আপনি রাজার ছেলে রাজার ছেলে রাজার ছেলে রাজার ছেলে করে দীর্ঘদিন ধরে একই বংশে ক্ষমতা ভোগ করবেন, এরকম নেই। এটা গণতন্ত্র। এখানে আপনার মতো বড় হনুদের লোক মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। ফলে নিজেকে বেশি শেয়ানা ভাবতে যাবেন না, নিজেকে মুখ্যমন্ত্রী পদের যে মানে মর্যাদা সেটা রাখার চেষ্টা করবেন, সংবিধান মেনে চলবেন, আইন কানুন মেনে চলবেন। কে সমালোচনা করে বলছে, তাকে, যে সমালোচনা করছে তাকে রাতে বাড়ি থেকে তুলে নিয়ে চলে আসবেন, তাকে 1 বছর বিনা বিচারে রেখে দেওয়ার হুমকি দিচ্ছেন। আপনি দিয়েছেন এই কথা, এবার কোথায়? রিপাবলিক টিভির মতো একটা দালাল চ্যানেলের একটা অনুষ্ঠানে কাভারে করতে গিয়ে কোনো ওয়ারেন্ট লাগবে না, লাগবে না। দেশ বিরোধী পোস্ট, দেশ বিরোধী কাজ, দেশ বিরোধী বক্তব্য করলেই ধরবো, 12 মাস আটকে রাখবো। বিধানসভায় গুন্ডা দমন অ্যাক্ট এনেছি, কোনো ওয়ারেন্ট লাগবে না, কোনো
এটা কোনো মুখ্যমন্ত্রী বলতে পারে? যে সংবিধানে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছে, সে বলছে কোনো ওয়ারেন্ট লাগবে না, এফআইআর লাগবে না, কিছু লাগবে না, ধরবো 1 বছরের মধ্যে জন্য জেলে পুরে রেখে দেবো। মানে দেশবিরোধী। দেশবিরোধী কি ভাই? দেশবিরোধী হচ্ছে তার এই বিজেপি আরএসএস এর যে বাপ ঠাকুরদা, আরএসএস, হিন্দু মহাসভা, জনসংঘ, যারা ব্রিটিশের দালালি করত, ইংরেজদের দালালি করত, বিপ্লবীদের ধরিয়ে দিত, এই বিজেপির পূর্বপুরুষরা, সেটা হচ্ছে দেশবিরোধী কাজ। বর্তমানে দেশের মধ্যে অশান্তি তৈরি করার জন্য বিদেশের টাকা দিয়ে, আমেরিকার টাকায় দেশের মানুষের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালানোর জন্য যে ষড়যন্ত্র বিজেপি করছে, আরএসএস করছে, মোদি করছে, তারা, আপনাদের মনে আছে সেই একবার কোথায় হামলা হলো? পেহেলগাম। পেহেলগামে হামলা হলো, পরের দিনই 25খানা 26খানা 26 জন মারা গেছে, 26খানা পাকিস্তানের পতাকা বিধানসভার সামনে তিনি জ্বালাচ্ছেন, পোড়াচ্ছেন, সেই শুভেন্দু অধিকারী, মনে আছে নির্বাচনের আগে? তো রাতারাতি পাকিস্তানের পতাকা কোথা থেকে পাওয়া যায়? পাকিস্তানের পতাকাও ভারতে বিক্রি হয় না, বা অনলাইনে আপনি পাবেনও না। তাহলে পাকিস্তানি পতাকা ভারতবর্ষে পাওয়া যাচ্ছে পরের দিন, ঘটনার পরের দিন। তার মানে আগে থেকে তারা জানতো, সব রেডি ছিল। যাই হোক, এরকম অনেক প্রশ্ন আছে। এই প্রশ্ন করলেই তখন হয়ে যাবো আমরা দেশ বিরোধী। কিন্তু নিজেদের পূর্বপুরুষ থেকে শুরু করে আজকে আমেরিকার দালালি করা, হ্যাঁ, নরেন্দ্র মোদী তখন একসময় ব্রিটিশের দালালি করতো, এর পূর্বপুরুষরা আজকে আমেরিকার দালালি করছে, তারা নাকি দেশভক্ত। আমরা প্রশ্ন করলে আমরা নাকি দেশ বিরোধী। মমতা ব্যানার্জি পথে নামবে, তার নামার রাস্তা বন্ধ করে দেওয়া, সেটা নাকি আইনসঙ্গত কাজ। আমি জানি না শুভেন্দু অধিকারী সকালবেলা কি দিয়ে কি খেয়ে বেরোন। অনেকে আছে, আমরা যেমন বাসে কেউ ঝগড়া করলে বা বাসে কেউ রাস্তাঘাটে মেজাজ দেখালে আমরা বলি বাড়িতে বউর সঙ্গে ঝগড়া করে এসছে। শুভেন্দু অধিকারীর তো সেটাও নেই। তাহলে মেজাজটা চড়া কেন? মেজাজটা চড়া একটা কারণে, কারণ ক্ষমতায় আসার পর গত 3-4 মাসে শুভেন্দু অধিকারী সরকার জনগণের পিছনে যে আছলা বাঁশ দিয়েছেন, হকার, বেকার, বস্তিবাসী থেকে শুরু করে মানুষের সঙ্গে যে প্রতারণা করেছে, সেটাকে সামাল দিতে পারছে না। একদম লেজে গোবরে হলুদ করে ফেলেছে প্যান্ট। বিগত সরকার, অর্থাৎ তৃণমূল সরকার, একের পর এক প্রায় 90টার বেশি প্রকল্প চালু করেছে, কারোর কোনো সমস্যা হয়নি। মমতাকে কপি করতে গিয়ে শুভেন্দু অধিকারী একটা মাত্র প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডারকে কাউন্টার করতে গিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারকে সামনে এনে এমন সমস্যা তৈরি করলো যে অলরেডি আত্মহত্যা, সংসারে অশান্তি, রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ, জাতীয় সড়ক অবরোধ, পৌরসভা অফিসে ভাঙচুর, বিজেপির নেতাদের বাড়ি ভাঙচুর, মারধর, মহিলারা কিছুই ছাড়েনি। পুজো আসতে দিন, সংখ্যাটা আরো বাড়বে। আবার এটা নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন যে এরা সব তৃণমূল করে, এরা বিজেপিকে ভোট দেয়নি। আমি গতকালই একটি ভিডিও আপলোড করেছি, আগের ভিডিওটা দেখে নেবেন। সেখানে বিজেপির নেত্রীরা, পাড়ার মহিলারা বিজেপি নেত্রীদের জোর করে ধরে নিয়ে চলে গেছে পৌরসভায়, পঞ্চায়েত অফিসে, এবং তারা গিয়ে মিডিয়ায় বিবৃতি দিচ্ছেন, হ্যাঁ আমাদের মহিলারা পায়নি। ওদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যারা আন্দোলন করছে, চিৎকার করছেন, তারা যতই গড়াগড়ি খাক তাদেরকে দেবেন না। তবে পশ্চিমবাংলার মহিলারা কিন্তু এত ছাড়ার পাত্র নয়, কারণ তাদেরকে যেভাবে প্রলোভন দেখানো হয়েছিল ভোটের আগে, 1 পাতার করে ফর্ম, পরবর্তীকালে ক্ষমতা আসার পর সেটা 13 পাতায় গিয়ে পৌঁছায়, একের পর এক অজুহাত। একজন মহিলা পাবেন, তার জন্য গোষ্ঠীর সবার জমির দলিল, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে নানান শর্ত। তো যাই হোক, এই সমস্ত নোংরামি সব রাজ্যেই বিজেপি করে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন। ভোটের আগে একটু হয়তো ভুলেছিল কিছুটা, কিন্তু এবার নেশা কাটতে শুরু করেছে। এবারে নেশা কাটতে শুরু করেছে মোটামুটি ধরে নিন পুজো, দুর্গাপুজো অবধি রাস্তাঘাটে বিজেপি নেতাকর্মীদের চলা দুষ্কর করে দেবে এই মহিলারাই। তারপরে তো হকাররা আছে,
পুজো অবধি হকারদের যদি কোনো ব্যবস্থা না হয়, অলরেডি এবার গত দুদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায়, মেদিনীপুর, বর্ধমান, কয়েক জায়গায় আবার নতুন করে উচ্ছেদ শুরু হয়েছে। তো মোটামুটি পুজো আস্তে আস্তে বিজেপির বিসর্জন শুরু হয়ে যাবে। মোটামুটি বিজেপি বিসর্জন জনগণ দেওয়া শুরু করবে, এবং রাস্তাঘাটে তখন বিজেপি নেতাকর্মীদের দেখতে পাবেন না। তখন দেখবেন রাস্তাঘাটে জনগণ, জনরোষ তখন কাকে বলে। বিজেপি যতই এটাকে তৃণমূল করাচ্ছে, তৃণমূলের মহিলা ইত্যাদি ইত্যাদি বলে চালানোর চেষ্টা করছে, বাস্তবে এটা নয়। ঘাসে মুখ দিয়ে চলবেন না, একটু খোঁজ খবর নিন। যারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন, তারা ওপেনলি তাদের ফেসবুক পোস্টে আমরা দেখেছি যে ভোটের আগে এবং ভোটের পরে আবির মেখে নাচানাচি করা সেই সমস্ত সোনাটুনি মহিলারা কিন্তু প্রতিবাদটা করছেন। গতকালের ভিডিওতে তো দুজন বিজেপি নেত্রী ওপেন পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলছেন, পঞ্চায়েত অফিসে, পৌরসভা অফিসে মহিলাদের ওইখানে নিয়ে গিয়ে আন্দোলন করছেন। তাদের বক্তব্য দেখিয়েছি। ঘাসে মুখ দিয়ে চলবেন না, আর নিজেকে বিশাল বড় হনু মনে করবেন না। জনগণ কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। আপনি যদি ভাবেন যে আমার কাছে কেন্দ্রীয় বাহিনী আছে, পুলিশ, মিলিটারি আছে, অমুক আছে, তমুক আছে, ওতে হয় না। আপনি যদি 100-র মধ্যে অন্তত বেশিরভাগ মানুষকে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে যদি আপনি অখুশি করেন, আপনার দলের নেতা মন্ত্রীরা কিন্তু ভোট চাইতে রাস্তায় বেরোতে পারবেন না, লজ্জায় মুখ দেখাতে পারবেন না এরপরে, কারণ আপনারা জনগণের সঙ্গে বেইমানি করেছেন। তো ফলে এই সমস্ত হুমকি হামকা, সে মমতা ব্যানার্জি হোক কিংবা সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিবাদ করি তাদেরকে হোক, ওই হুমকি দেবেন না। হুমকি দিয়ে কোনো লাভ নেই। হুমকি দেবেন কি আছে? আজকে ধরুন 50 জন, 100 জন, 1000 জনকে ধরবেন। সোশ্যাল মিডিয়া তো ওপেন প্ল্যাটফর্ম, সেখানে মানুষ মুখ খুলবেই। রাস্তায় যারা প্রতিবাদ করার তারা করবেই। আপনি কে বাধা দেওয়ার? আগে যদি ক্ষমতা থাকে, ভোটের আগে বলেছিলেন যে সমস্ত মহিলাদের দেবেন, তো সমস্ত মহিলাদের দিন। এখন নানা রকম অজুহাত করে পালানোর চেষ্টা করবেন না। কথা দিলে কথা রাখার চেষ্টা করুন। আর আমরা প্রশ্ন করব, পাল্টা সমালোচনা করব, তখন আমাদেরকে গরম দেখাবেন, ভয় দেখাবেন, আইনের, পুলিশের, কেন্দ্রীয় বাহিনীর ভয় দেখাবেন। ও সমস্ত দিন গেছে গুরু, ঠিক আছে? ওই সমস্ত মস্তানি হুমকি বাদ দিয়ে প্রতিশ্রুতি পালন করুন, তাহলে আমরা, আমাদের মুখ বন্ধ থাকবে, বিরোধীরাও চুপ করে বসে থাকবে ঘরে। গ্যারেজে যেমন সিপিএম জামানায় 2011 সালে মমতা ব্যানার্জি তৃণমূল ক্ষমতায় এলো, 11 থেকে 16 সাল পর্যন্ত সিপিএম গ্যারেজ হয়ে গেছিল। কারণ মমতা ব্যানার্জি আসার পরে গ্রামীণ রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্প এমন কাজ করেছিল যে 11 থেকে 16 পর্যন্ত সিপিএম একটা মিছিল মিটিং করার ইস্যু পায়নি খুঁজে। আর আপনারা তো আসার পরের দিন থেকে, মানে 4 তারিখকে বিকেল থেকে ইস্যু তৈরি করে দিয়ে প্রথমেই গরিব মানুষের পেছনে আছলা বাস বুলডোজার চালিয়ে দিয়েছেন। তার মধ্যে অধিকাংশই হিন্দু। নিজেরা যতই হিন্দু হিন্দু করুন, আসলে আপনারা এই সমস্ত জায়গাগুলো খালি করে আদানি আম্বানিকে বিনা পয়সায় দিতে চাইছেন, ঠিক আছে? মানুষ এগুলো সব বুঝছে, সারা দেশ জুড়ে যেটা দেখছে। অন্যান্য রাজ্যেও নেশা কেটেছে, বাংলার মানুষেরও 3 মাসে নেশা কেটে গেছে। খুব শীঘ্রই দেখতে পাবেন ওই আপনার হুমকি হামকায় কাজ হবে না। ডিম থেরাপি যেটা আপনারা শুরু করছিলেন না, কয়েকজন বিজেপির তো এমনি নেতাকর্মী খুব একটা মানে নেই। এবার সাধারণ মানুষ দেখলে রাস্তাঘাটের লোক ওই ডিম ছুড়বে, গোবর ছুড়বে, গায়ে গোমূত্র ছিটিয়ে দেবে। এটাই আপনাদের প্রাপ্য, কারণ আপনারা মানুষের জন্য কিছু করেন না। যা করেন আদানি আম্বানির জন্য করেন। গরিব মানুষের পেছনে লাঠি মারা, তাদের জীবন জীবিকা কেড়ে নেওয়া, আর প্রতিবাদ করলে তাকে দেশদ্রোহী, তাকে পুলিশ মিলিটারি ভয় দেখানো, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলছেন যে আপনাকে কি করে আপনি বাড়ি থেকে যাতে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। এটা বলা যায়? আপনি মুখ্যমন্ত্রী না পাতি গুন্ডা? আপনি মুখ্যমন্ত্রী না গুন্ডা সেটা আপনি নিজে বলুন। আপনি যে পদে আছেন ওই পদ থেকে এটা বলা যায় না। আপনি যে পদে আছেন এই পদ থেকে বলা যায় না। আপনি যদি বিরোধী দলের নেতা হতেন বা সাধারণ কোনো পার্টির নেতা হতেন তাহলেও বলা যায় না, কারণ আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিক সংবিধান মেনে আন্দোলন করবেন, ভোটে লড়বেন, আর আপনি মস্তানদের মতো, গুন্ডাদের মতো হুমকি দেবেন, তাও আবার প্রধান বিরোধী দলের সুপ্রিমোকে বা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এটা কি করে হয় ভাই? মানে কাণ্ডজ্ঞান আছে কিছু?
মানে মিনিমাম সংবিধান সম্পর্কে কোনো জ্ঞানগম্যি আছে, না ক্ষমতা পেয়ে মানে সাপের 5 পা দেখে ফেলেছেন? ঠিক আছে, এগুলো হয় না, এগুলো চলে না, ঠিক আছে। যাই হোক, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সকাল সকাল একটু আপডেট দেওয়ার ছিল, কারণ কালকে ওই হুমকি রিপাবলিক টিভির অনুষ্ঠানে গিয়ে হুমকি হামকা দেখে আমার মনে হচ্ছিল যে এই লোকটা সত্যি মুখ্যমন্ত্রী। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুনিনি এরকম হুমকি দিতে বিরোধী দলকে, বা বিরোধী দলের মেইন নেত্রীকে বা নেতাকে, বা প্রাক্তন কোনো মুখ্যমন্ত্রীকে, যে আপনি যাতে রাস্তায় নামিয়ে প্রতিবাদ করতে না পারেন তার ব্যবস্থা আমি করব, ঘর থেকে যাতে না বেরোতে পারেন তার এটা বলা যায়? অশিক্ষিতদের মতো কথাবার্তা। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন, আর শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব সংবিধানটা একটু পড়বেন, পড়াশোনা করুন। আর প্রতিবাদ করা আমাদের যেমন গণতান্ত্রিক অধিকার, আপনারও অধিকার। আমরা সমালোচনা করছি, আপনি প্রথমে কি বলেছিলেন যে ভোটে মানে ক্ষমতা আসার পর বলেছিলেন যারা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করছে যত বেশি করবে তত আমাদের কাজের গতি আসবে, দ্রুত আমরা কাজ করতে পারবো। তারপরে এখন কি খুব গাঁড়ে জ্বালা হচ্ছে না, মানে নিজেদের দোষগুলো চোখের সামনে তুলে ধরছি আমরা, আপনাদের দোষগুলো তুলে ধরছি বলে এখন খুব গাঁড়ে জ্বালা হচ্ছে প্রত্যেকের। কমেন্টে অন্ধভক্তরা এসে দেখি খুব ছটফট করছে, কিছু বলতে পারছে না, গালাগালি করে যাচ্ছে খালি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ, তাদের দুজনের মধ্যে সম্পূর্ণ যে সমন্বয় সেটা সঠিক জায়গায় রয়েছে। তো এই প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে কিন্তু রাজনৈতিক মহলে, তার কারণ কোথাও গিয়ে অমিত শাহ যে ন্যারেটিভটা নিয়ে চলতে চাইছেন 2029, দুজনের জেতার লক্ষ্য একদম সঠিক বিষয়, কিন্তু দুজনের ন্যারেটিভটা কোথাও গিয়ে যেন সঠিকভাবে আর মিল খাচ্ছে না, তেমনি কিন্তু পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে অমিত শাহ থেকে শুরু করে বিভিন্ন ভারতীয় জনতা পার্টির যারা নেতা, মূলত অমিত শাহ পন্থী নেতা, তারা কিন্তু সরাসরি আমরা দেখতে পাচ্ছি বন্দে মাতরম সেই ইস্যুটাকে নিয়েই একদম বক্তব্য রাখতে চাইছে। এবং আমরা দেখতে পেয়েছি যে যন্তর মন্তরের যে বিষয়টা হয়েছে সেটাকে কোনো মতেই কিন্তু অনেকে মেনে নিতে পারছেন না, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক থেকে শুরু করে একদম বড় বড় নেতারা, যে যন্তর মন্তরে এই ধরনের একটা ছাত্রছাত্রীদের আন্দোলনের ফলে দেশের যে শিক্ষামন্ত্রী তাকে ইস্তফা দিতে হলো, সেটা তারা মেনে নিতে পারছে না। এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার জন্য, তার অভিঘাতে একদম সংসদেই আসতে পারলেন না, সেটা অবশ্যই কিন্তু কোথাও গিয়ে একটা মেনে নিতে অসুবিধা হচ্ছে। যে একদম রীতিমতন আয়রন ম্যান যাকে বলা হতো, চাণক্য যাকে বলা হতো, সেই চাণক্য সংসদে আসতে পারলেন না। সেই চাণক্য যখন একদম রাজস্থানে যাচ্ছেন, সেখানে তাকে ঘিরে দাঁড় করিয়ে একদম সরাসরি কালো পতাকা দেখানো হচ্ছে, তারপরেও তার যে সভা সেখানে মানুষজন আসছেন না। এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটা ভারতীয় জনতা পার্টির মধ্যে কিন্তু চাপ চলছে। তো তখনই একটা নতুন ন্যারেটিভ তৈরি করা, সম্পূর্ণ বিষয়টা থেকে যাতে মোড় ঘুরে যায়, মানুষের নজর ঘুরে যায়, সেটা হচ্ছে বন্দে মাতরম এবং তার কটা স্তবক গাওয়া হবে ইত্যাদি ইত্যাদি ঘটনা আপনারা জানেন। কিন্তু এই মুহূর্তে কেন বলা হচ্ছে মোদি ভার্সেস অমিত শাহ, কিংবা মোদি এবং অমিত শাহের যে চলার পথ, সেটা গন্তব্য হয়তো একটাই, যে 2027 সালে উত্তরপ্রদেশে জিততে হবে, 2029 সালে ভারতবর্ষে আবার দখলে আসতে হবে। তো সেই জায়গাটা দুজনের ন্যারেটিভটা কোথাও গিয়ে বদলে যাচ্ছে। যখন অমিত শাহ এবং তার সঙ্গে সংগঠনের বিভিন্ন মানুষজন, নীতিন নবীন প্রেস বিবৃতি জারি দিয়ে বলেছেন আমরা এটাকে মানছি না, পণ্ডিত নেহেরু তার সম্বন্ধে বিভিন্ন কথা বলেছেন, তিনি একদম সরাসরি সম্বিত পাত্রা আমরা দেখতে পেয়েছি প্রেস কনফারেন্স করে বলেছেন যে পণ্ডিত নেহেরু কিভাবে 1937 সালের পরবর্তী সময় 1938 সালে মোহাম্মদ আলী জিন্নাহকে চিঠি লিখেছিলেন, সেখানে কি কি বলেছিলেন ইত্যাদি নিয়ে কথা বলেছেন তিনি। তো সেই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে যখন একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে, তখন কোথাও গিয়ে যেন সমাজে এই বিষয়গুলো কিন্তু আর চলছে না। সামাজিক ভাবে কিন্তু যদি আপনারা আলোচনা শোনেন, বিভিন্ন জায়গায় আমরা একদম গ্রামগঞ্জের আলোচনা বলতে পারি, কিংবা শহুরে আলোচনা বলতে পারি, চায়ের দোকানের আলোচনা বলতে পারি, সমস্ত জায়গাতে কিন্তু আলোচনা কোথাও গিয়ে হচ্ছে যেভাবে ছাত্রছাত্রীদের উপর অত্যাচার করা হয়েছে সেটা কখনোই উচিত হয়নি। যেভাবে অরুণাচল প্রদেশকে সম্পূর্ণভাবে চীন
দখল করে নেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, সেটাকে নিয়ে দেশের সরকার কোনো স্টেটমেন্ট কেন দিচ্ছে না, কি ব্যবস্থা নিচ্ছে দেশের মানুষকে কেন জানাচ্ছে না দেশের সরকার, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং দেশের মানুষ সজাগ এই মুহূর্তে। দেশের মানুষ জানে যে কি বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে, বর্তমানে কোন প্রসঙ্গটা গুরুত্বপূর্ণ। এই যে ককরোচ জনতা পার্টি স্কুল বাঁচাও আন্দোলন করতে গিয়ে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, এটাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমরা একদম রীতিমতন শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। এবং খুব গুরুত্বপূর্ণ ভাবে কিন্তু এই বিষয়টাতেই আপনারা দেখুন একদম অ্যালুফ রয়েছেন নরেন্দ্র মোদী, অর্থাৎ বন্দে মাতরম সেটাকে নিয়ে তার কিন্তু কোনো স্টেটমেন্ট আসেনি। বন্দে মাতরম কেন কংগ্রেস পার্টি পুরো স্তবকটা গাইতে চাইছে না, 6টা স্তবক কেন গাইতে চাইছে, এটা নিয়ে দেশের প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য আমরা শুনতে পাইনি। এবং যেখানে এটাকেই মূল প্রসঙ্গ করে এগোতে চাইছেন অমিত শাহ, সুতরাং কোথাও একটা ন্যারেটিভের সমস্যা, কোথাও গিয়ে কিন্তু একটা সমস্যা দুজন নেতার মধ্যে তৈরি হয়েছে। এবং সেখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ অবজারভেশন আপনাদের সামনে যদি প্রস্তুত করি, সেটা কিন্তু দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে একাধিকবার কিন্তু বৈঠক করেছেন নরেন্দ্র মোদী, এবং সেটা একান্ত বৈঠক। এর আগে আমরা খুব একটা সত্যি মনে করতে পারি না যে দেশের মধ্যে অমিত শাহ রয়েছেন এবং নরেন্দ্র মোদী কোনো একটা বৈঠক করছেন তার বাড়িতে কারোর সঙ্গে, সেটা তিনি অমিত শাহকে ছাড়া করছেন। আমরা বিভিন্ন সাক্ষাৎকারের ক্ষেত্রে এরকম ঘটনা দেখি যে পিএমও তে অনেকেই আসেন, প্রাইম মিনিস্টার্স অফিসে অনেকেই আসেন, এবং সেটা বিরোধী নেতারাও আসেন, কিন্তু সেখানে একদম নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখা করছেন, কিন্তু বিজেপি নেতা নরেন্দ্র মোদী তিনি তার বাড়িতে দেবেন্দ্র ফডনবিসকে ডেকে দেখা করছেন এবং সেখানে অমিত শাহ নেই। সেই জায়গাটা নিয়ে কিন্তু অবশ্যই গুরুতর একটা প্রশ্ন চিহ্ন উঠছে। তাহলে কি এবার অমিত শাহের জায়গায় দেবেন্দ্র ফডনবিস আসতে চলেছেন? মন্ত্রিমণ্ডলের বিস্তার হলে কি আমরা দেখতে পাবো যে দেবেন্দ্র ফডনবিস পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী? এই প্রসঙ্গটাও খুব গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। এবং তার সঙ্গে যেটা উঠে আসছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কিন্তু কোথাও গিয়ে বুঝতে পারছে যে তাদের পায়ের তলার মাটিটা খুব একটা শক্তিশালী নয়, সুতরাং তাদেরকে কোনো একটা না কোনো একটা পার্সপেক্টিভ খুঁজে বের করতে হবে যে আভ্যন্তরীণ যে সমস্যাগুলো সেগুলো মেটানোর ক্ষেত্রে কি ব্যবস্থা করা যায়। আমরা ঠিক যেমন দেখতে পেয়েছি যে শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল, শিক্ষা ক্ষেত্রে সমস্যা, তো শিক্ষামন্ত্রীর ইস্তফা। এবারে একদম প্যালেট গানের ইস্যুটা নিয়ে কিন্তু সরাসরি একদম ভারতীয় জনতা পার্টির মধ্য থেকে যেটা খবর উঠে আসছে, সাংবাদিক আশুতোষ যিনি রয়েছেন, খুব বিখ্যাত সাংবাদিক, তিনি সরাসরি বলছেন কিন্তু যে দেশের উপরাষ্ট্রপতি একবার রাজ্যসভার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে কিরেন রিজিজু পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, তাকে বলেছিলেন যে অমিত শাহকে আসতে বলুন সংসদে এবং বিরোধীদের যে মেসেজটা সেটা পৌঁছে দিন, বিরোধীদের রিকোয়েস্ট এটা যে অমিত শাহ এসে বয়ান দিন। Now I request you to consider this request that he requested the Home Minister to come to the House. You represented to it. It is his will. But you, as a Parliamentary Affairs Minister, you can echo the sentiments of the opposition to the এই বিষয়টা নাকি তাকে দিয়ে বলানো হয়েছিল, অর্থাৎ নরেন্দ্র মোদী চেয়েছিলেন যে অমিত শাহ এসে স্টেটমেন্টটা দিক এবং তার সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট সম্পূর্ণ দেশের কাছে যাক, কিন্তু অমিত শাহ সেটা দিতে চাননি। সুতরাং কোথাও গিয়ে একটা কিন্তু দ্বৈরথ তৈরি হয়েছে মোদী এবং অমিত শাহের, যেটা আমরা কিন্তু প্রতিনিয়ত যারা পলিটিক্সটাকে লক্ষ্য করি, আমরা যারা রাজনীতির ছাত্র, আমরা যারা রাজনীতিকে পর্যবেক্ষণ করি প্রতিনিয়ত, তারা কিন্তু এই মুহূর্তে কোথাও গিয়ে সেটা দেখতে পাচ্ছি, সেটা খুব ভিজিবল হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের মধ্যে যে ন্যারেটিভের তফাৎ হচ্ছে। পশ্চিমবঙ্গে যখন অমিত শাহ এলেন 3 দিনের সফরে, তিনি সেখানে সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে বন্দে মাতরম নিয়ে কথা বললেন। রাজস্থানে গেলেন অমিত শাহ, তিনি সেখানে বন্দে মাতরম নিয়ে কথা বললেন, সোনিয়া গান্ধীকে কটাক্ষ করে কথা বললেন। কিন্তু দেশের প্রধানমন্ত্রীও তো বহু সভায় যাচ্ছেন, প্রতিদিনই তার কোনো না কোনো কার্যক্রম থাকছে, কিন্তু কোথাও আমরা দেখছি না দেশের প্রধানমন্ত্রীকে এই প্রসঙ্গে একটাও কথা বলতে। তিনি কিন্তু সরাসরি বিভিন্ন প্রসঙ্গে টেনে কথা বলছেন, বন্দে মাতরম নিয়ে তিনি কথা বলছেন না বা তার বক্তব্য রাখছেন না। শুধু তাই নয়, মোদী ক্যাবিনেটের একটা বৈঠক হয়েছিল, সেখান থেকে যা রিপোর্ট বেরিয়ে আসছে সেটা আরো মারাত্মক। দেশের প্রধানমন্ত্রী চাইছেন জেন জিদের মতন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করতে, অর্থাৎ যেখান থেকে ককরোচ জনতা পার্টির আন্দোলন তৈরি হয়েছিল, ইনস্টাগ্রাম, সেই ইনস্টাগ্রাম হোক কিংবা ফেসবুক হোক কিংবা ইউটিউব হোক, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত অ্যাক্টিভ থাকতে হবে প্রত্যেক মন্ত্রীকে, এবং তার বিনিময়ে
পরবর্তীতে তার মার্কশিট তৈরি হবে, তেমন কথা বলেছেন নাকি দেশের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন যে কিভাবে রিলস বানাতে হবে, তিনি নিজেও ইতিমধ্যে রিলস বানানোর চেষ্টা করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সম্পূর্ণ প্রসঙ্গটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভাবছেন যে জেন জিদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায়। তাই জন্য তার মন্ত্রীদেরকেও সেইভাবে তিনি বলছেন যে আপনারা বেশি করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকুন, বেশি করে সেখানে আপনারা কন্ট্রিবিউট করুন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে সংগঠনের যে সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বলা হতো, যাকে আইটি সেল প্রধান অমিত মালভিয়া, তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কোথাও গিয়ে নরেন্দ্র মোদী বিভিন্নভাবে কিন্তু জেন জিদের মনটাকে বুঝতে চাইছেন, সেটাকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, সেটাকে অ্যাড্রেস করতে চাইছেন, জেন জিদের দাবি দাওয়াগুলোকে। অন্যদিকে অমিত শাহ তিনি কিন্তু সম্পূর্ণ একটা অন্য মাঠে খেলছেন এবং সেই মাঠের চারিপাশেও কিন্তু যাচ্ছেন না নরেন্দ্র মোদী। তাহলে কি এবার সরাসরি নরেন্দ্র মোদীর টিম এবং অমিত শাহের টিম আলাদা? এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদী কি কোথাও গিয়ে অমিত শাহের জায়গায় এই মুহূর্তে দেবেন্দ্র ফডনবিসকে নিয়ে আসতে চাইছেন? তেমনই কি প্ল্যান? আমরা দেখবো অবশ্যই নতুন ভাবে, নতুন একটা ভারতবর্ষে কি তৈরি হয় আমরা দেখব। গত 2-2.5 মাসের যে যন্তর মন্তরের প্রোটেস্টটা, সেটা সম্পূর্ণ ভারতবর্ষের রাজনীতির অঙ্গিককে বদলে দিয়েছে এবং সেটা মেনে নিতেই হবে। বিরোধীরা নতুন ভাবে ভাবছে, বিরোধীরা তাদের পুরনো পন্থী যে আন্দোলন সেটা আর করতে চাইছে না। রাস্তায় মিছিল করে বেরিয়ে পড়লাম, পোস্টার লিখলাম, এই ধরনের বিষয়গুলো হচ্ছে না। সোশ্যাল মিডিয়া এখন এতটাই জোরদার হয়ে গিয়েছে, প্রত্যেককে নতুন ভাবে ভাবতে হচ্ছে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে গুরুত্ব দিতে হচ্ছে। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে জায়গাটা তৈরি হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন একটা টিম, নতুন একটা কর্পোরেট লোক কি চাইছেন নরেন্দ্র মোদী নিজের পরবর্তী উত্তরসূরি হিসেবে, এবং সেটা কি দেবেন্দ্র ফডনবিস? গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে সারা ভারত জুড়ে, সারা ভারতবর্ষের রাজনৈতিক পর্যবেক্ষক মহলে। আপনাদের সঙ্গে রাখলাম, আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।